মেঘার বিরুদ্ধে সব সত্যি আয়ুষকে জানিয়ে দিল কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম আয়ুষকে সত্যি কথাগুলো বলবে বলে আজকে ঠিক করেছে। এরপরে আয়ুষ বলে, তুমি কি আমাকে কিছু বলবে কুসুম? কুসুম বলে, হ্যাঁ আয়ুষ স্যার, আপনাকে আমার অনেক কথা জানানোর আছে, যেগুলো জানানোটা খুবই জরুরি বলে আমার মনে হয়। তখনই আয়ুষ বলে, বলো না কি বলবে, আমিও শুনতে চাই। এর মাঝখানেই অনুশ্রীকে নিয়ে বেরিয়েছিল ঈশান আর অনুশ্রী দুজন মিলে গাড়িতে উঠে ফিরবে বলে ঠিক করেছে। ঠিক সেই মুহূর্তেই দুজন মিলে একটু রোম্যান্টিক হয়ে অনেক কথা বলতে থাকে। সেখানে দাঁড়িয়েছিল কিছু গুন্ডারা, যারা কিনা ঈশানকে আর অনুশ্রীকে বাজে বাজে কথা বলতে থাকে। আর ঠিক তখনই অনুশ্রী প্রতিবাদ করতে বারণ করে ঈশানকে, কিন্তু ঈশান বলে, কেন এভাবে বলবে, এর একটা প্রতিবাদ অবশ্যই করা দরকার। সেই জন্য প্রতিবাদ করবে বলে ঠিক করে। তখন এই গুন্ডাগুলো মারধর দিতে থাকে ঈশানকে, আর অনুশ্রীর হাত ধরে টানাটানি শুরু করে দেয়। তখনই ঈশান অনুশ্রীকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু গুন্ডাগুলোর সংখ্যায় এতটাই বেশি ছিল যে ঈশান একা আর কিছুই করে উঠতে পারছিল না। তবুও অনেকবার চেষ্টা করছিল যদি কিছু করতে পারে, কিন্তু একটা সময় পর ঈশানকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অনুশ্রীকে গাড়িতে তুলে নিয়ে তারা পালিয়ে চলে যায়। এর মাঝখানেই কুসুম মেঘার ব্যাপারেই সত্যি কথা বলতে শুরু করে আয়ুষকে। বারবার করে ঈশান ফোন করছিল আয়ুষকে, কিন্তু ঈশানের ফোনটা দেখার পরেও আয়ুষ ধরছিল না, বরং কেটে দিচ্ছিল। এর মাঝখানেই কি করবে বুঝে উঠতে পারছে না ঈশান, কিন্তু ফোন করতেই থাকে। কুসুম তখন বলে, ঈশান স্যার এতবার ফোন করছেন, মনে হয় কোনো দরকার আছে, আপনি না হয় একবার কথা বলে নিন। কিন্তু আয়ুষ তখন বলে, থাক পরে কথা বলবো, তুমি আগে বলো কি বলতে চাইছো। কুসুম বলে, মেঘা ম্যাডাম বাইরে যেমনটা মোটে দেখায় তেমনটা তিনি মোটেও সেরকম নন, তার ভেতরে রয়েছে অনেক জেদ, অনেক খারাপ কিছু। তখনই মেঘা লুকিয়ে লুকিয়ে কুসুমের কথাগুলো শুনতে থাকে আর বলে, কুসুম তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি একটা বাড়ির কাজের মেয়ে হয়ে আমার হবু বরের কান ভাঙানি দিচ্ছ। তোমাকে তো আমি এরপর আর কোনোভাবেই ক্ষমা করব না। এবারে তুমি বুঝবে কত ধানে কত চাল। ঠিক এই জন্যই তো আমি অনুশ্রীকে তোলার ব্যবস্থা করেছি। অনুশ্রীকে গুন্ডাগুলো তুলে নিয়ে গেছে, এই খবরটা আয়ুষ পেল বলে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ ফোনটা রিসিভ করে ঈশানের। ঈশান বলে, ভাইদা শিগগিরই এক্ষুনি আয় আমার কাছে, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। গুন্ডারা আমাকে মেরে অনুশ্রীকে তুলে নিয়ে গেছে। আর এটা শোনার পর আয়ুষ আর 1 মিনিটও লেট না করে কুসুমকে নিয়ে বেরিয়ে পড়ে। তখনই মেঘা বলে, জানতাম আয়ুষ তুমি আর কুসুমের কথাটা মন দিয়ে শুনবে না, আর আমি খুব ভালো মতন জানি তোমার ক্ষমতাটা ঠিক কতটা আর কুসুমও ঠিক কী করতে পারে। তবে কুসুমের এই অপরাধের শাস্তি কুসুমকে পেতেই হবে। এর মাঝখানে ঈশান বলে, ভাইদা তুই এসে গেছিস, অনুশ্রীকে বাঁচা। আমি কোনোভাবেই অনুশ্রীকে বাঁচাতে পারলাম না, অনুশ্রীকে গুন্ডাগুলো কিডন্যাপ করে নিয়ে চলে গেল। তখনই আয়ুষ বলে, তুই একটু শান্ত হ, এইরকম রিয়্যাক্ট করলে কি হবে বলতো, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনোভাবে আর শান্ত হতে পারে না ঈশান। তার মধ্যে ঈশানকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, সবাই মিলে টেনশন করতে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি সবটা শোনার পর বলে, কে বা কারা আমার বাড়ির পরিবারের সবার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, ছাড়বো না, আমি কিছুতেই তাদেরকে ছাড়বো না। এরপর রাজবাবু পুলিশে ফোন করে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যাতে অনুশ্রীকে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যায়। ঈশান তো চলে এসেছে। ঈশানের অবস্থা দেখে রাজবাবুও অনেক ভেঙে পড়ে। এরপর ঈশান বলে, পারলাম না, অনুশ্রীকে রক্ষা করতে পারলাম না। আজকে যদি অনুশ্রীর কিছু হয়ে যায়, তার জন্য আমার নিজেকে দোষ দিতে ইচ্ছা করবে। আমি তো কিছুই করে উঠতে পারলাম না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, প্লিজ ঈশান তুমি একটু শান্ত হও, এত রিয়্যাক্ট করো না। এত রিয়্যাক্ট করলে কি করে হবে, আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। বিপদে পড়লে সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, মাথা গরম করে কোনো সলিউশন হয় না। কিন্তু কি করবে বুঝতে পারছে না। এর মাঝখানে বাড়িতে চলে এসেছে তখনই রাতুল আর অনুশ্রী। রাতুলকে গাঙ্গুলি বাড়িতে দেখার পর দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি ঠাস করে চড় মারে আর বলে, কি করতে এসেছো তুমি এখানে, কি করতে এসেছো, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। অনুশ্রী তখন বলে, আজ উনি না থাকলে আমি কোনোভাবেই জীবিত এই বাড়িতে ফিরে আসতে পারতাম না, কারণ উনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এরপর পুরো ঘটনাটা অনুশ্রী খুলে বলে,
যে গুন্ডাগুলো তাকে প্রায় শেষ করেই দিচ্ছিল, ঠিক তখনই রাতুল এসে বাঁচিয়ে নেয় অনুশ্রীকে। এরপর সবটা শুনে ঈশান রীতিমতো হাত জোর করে ক্ষমা চায় রাতুলের কাছে আর বলে, সত্যি রাতুল, তুমি যে এত কিছু করেছো আমি জাস্ট ভাবতেও পারছি না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলিও ক্ষমা চায় আর বলে, আমিও তোমার গায়ে হাত তুলে খুব বড় ভুল করে ফেলেছি। আজ আমার পরিবারের সম্মান বেঁচেছে, অনুশ্রীর সম্মান বেঁচেছে শুধুমাত্র তোমার জন্য, তাই আমাদেরকে পারলে ক্ষমা করে দিও। রাতুল তখন বলে, এ বাবা, না না, আপনারা আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমার কাছে একদম ক্ষমা চাইবেন না। আমি তো একটা মানুষের যে কর্তব্য সেটাই পালন করেছি। তখনই চলে এসেছে শঙ্করবাবু অর্থাৎ কুসুমের বাবা। রাতুলকে দেখে নিজের মনের মধ্যে রেখে দেওয়া রাগ কিছুতেই আর ধামাচাপা দিতে পারে না, তাই রাতুলকে দেখে রীতিমতো গায়ে হাত তুলতে যায়। তখনই কুসুম বুঝতে পারে রাতুল স্যারের তো কোনোই দোষ নেই। রাতুল স্যারকে আমি সত্যিটা বলেছিলাম বলেই রাতুল স্যার সেই দিন সেই ডিসিশনটা নিয়েছিল। কিন্তু এখন আমি কি করব, কি করেই বা রাতুল স্যারকে সবটা বোঝাবো সেটাই বুঝে উঠতে পারছি না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কী হলো রাতুল, তুমি চুপ করে আছো কেন? সত্যিটা আমাদেরকে বলো, কেন তুমি আমাদেরকে না বলে কয়ে চলে গিয়েছিলে? জানো সেদিনকার তোমাকে খোঁজার জন্য আমার আয়ুষ কত দিকে খুঁজেছে, তারপর ওর একটা রকম অ্যাক্সিডেন্ট হলো যার জন্য কুসুম নিজেকেই নিজে দোষারোপ করতো। এইগুলো কেন করলে বলো তো? রাতুল তখন হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আর কখনোই এরকম অন্যায় হবে না। আমি জানি আমি ভুল করেছি, দয়া করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। এরপর কুসুম মনে মনে ভাবে, আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্যই তো আমিই দায়ী। আমি যদি ওইভাবে রাতুল স্যারকে সত্যিটা খুলে না বলতাম তাহলে তো রাতুল স্যার কোনোভাবেই জানতে পারতো না সবটা। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, থাক, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। তুমি অনেক বড় হও এটুকুই চাই, কিন্তু মানুষকে আর এইভাবে ঠকিও না। এরপরেই কুসুমকে আবারও বিয়ের প্রস্তাব দেয় রাতুল। রাতুলের এই কথা শুনে কুসুম বলে, আমি যে রাতুল স্যারকে বললাম আমি বিবাহিত, তারপরেও রাতুল স্যার আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে কি করে? এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলিও শুনতে চায় রাতুল ঠিক কী কথা বলতে চাইছে।